আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, দখলদার সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে ইসরায়েলি মন্ত্রী, উত্তর গাজায় আরো 2 সেনা নিহত। এরপর জানিয়ে দিব সাগরে হুতিদের মোকাবেলায় জোট গড়ছে যুক্তরাষ্ট্র, স্পেনের না। আরো জানিয়ে দিব ইউক্রেনে 10,000 ড্রোন ধ্বংস করেছে রুশ সেনা। এদিকে যেভাবে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে চীন। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধবিরতি সবকিছুর পূর্ব শর্ত চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দখলদার সেনাদের কৌশল নিয়ে প্রশ্ন তুলে তোপের মুখে ইসরায়েলি মন্ত্রী, উত্তর গাজায় আরো 2 সেনা নিহত। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আরো 2 সেনার মৃত্যুর কথা ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ নিয়ে 27 অক্টোবর থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরায়েলের স্বীকারোক্তি অনুসারে 156 জন সেনা নিহত হলো। তবে হামাস বলছে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি। নতুন নিহত 2 সেনার পরিচয় প্রকাশ করেছে ইসরায়েল। তারা হলো রিজার্ভ ফোর্সের 30 বছর বয়সী সার্জেন্ট নেটাই মেইসেল এবং 20 বয়সী সার্জেন্ট রানি তামের। এর আগে ইসরায়েলের দখলদার বাহিনী জানিয়েছিল গতকাল আরিয়ে রেইন নামে আরো 1 সেনা নিহত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে দখলদার বাহিনী যে কৌশল অনুসরণ করেছে তা ইতিবাচক নয় বলে সমালোচনা করেছেন অর্থমন্ত্রী নীর বারকাত। তিনি অভিযোগ করেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের জীবন রক্ষার জন্য যথেষ্ট করা হচ্ছে না। সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে এবং জনসাধারণের ভেতরে তার এ মন্তব্য ঝড় তুলেছে। বারকাত অভিযোগ করেন গাজায় বিমান হামলা কমিয়ে দেওয়া হয়েছে এবং গোপন ফাঁদ পেতে রাখা ভবনে সেনাদেরকে অভিযান চালানোর জন্য পাঠানো হচ্ছে। সামরিক বাহিনীর এই কৌশল সেনাদেরকে বিপদাপন্ন করে তুলেছে। তার এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। নেতানিয়াহু বলেছেন বারকাতের অভিযোগ মিথ্যা। বারকাতকে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়। সূত্র পার্টস টুডে। সাগরে হুতিদের মোকাবেলায় জোট গড়ছে যুক্তরাষ্ট্র, স্পেনের না। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে বেশ কিছু বিদেশি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষায় নতুন জোট গড়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বেশ কিছু দেশ তাদের প্রস্তাবে সম্মতি দিলেও না বলে দিয়েছে পুরনো মিত্র স্পেন। গত বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছিল 20টি দেশ লোহিত সাগরের শিপিং লেন রক্ষায় মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। তবে শুরু থেকেই এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল স্প্যানিশ সরকার। অবশেষে রোববার তাদের এক মুখপাত্র জানিয়েছেন হুতি বিরোধী এই মার্কিন জোটে যোগ দেবে না স্পেন। যোগ না দেওয়ার কোনো কারণ স্পষ্ট করে জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। 5 মাস আগে স্পেনের জাতীয় নির্বাচনের মধ্যে ডানপন্থী পপুলার পার্টির কাছে হেরে যায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি। তবে বেশ কিছু জাতীয়তাবাদী দলের সঙ্গে বিতর্কিত সমঝোতা চুক্তির করে পার্লামেন্টে ফের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পান তিনি। সমঝোতা করা সেই দলগুলোর একটি সোমার কঠোর বামপন্থী এই দলটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচক। ফলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে এই মুহূর্তে সোমার নেতাদের মতামত অগ্রাহ্য করতে পারছে না প্রধানমন্ত্রী সানচেজ। মার্কিন জোটে যোগ না দেওয়ার বিষয়ে স্পেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনি উপ পররাষ্ট্রমন্ত্রী হুসেইন এল ইজ্জি বলেছেন, আমরা সামুদ্রিক চলাচল ইস্যুতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের মিথ্যার মধ্যে স্পেনের না যাওয়ার সিদ্ধান্তের প্রশংসা করি। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার গত বৃহস্পতিবার বলেছিলেন তাদের এই জোট বাহিনী এক ধরনের হাইওয়ে টহল দল হিসেবে কাজ করবে। এটি লোহিত সাগর ও এডেন উপসাগর পাহারা দেবে এবং প্রয়োজনে বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করবে। সূত্র এএফপি ও এনডিটিভি।
ইউক্রেনে 10,000 ড্রোন ধ্বংস করেছে রুশ সেনা। রাশিয়ার সেনারা বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের সেনাবাহিনী 10,000 ড্রোন ধ্বংস করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে মোট 558টি বিমান, 261টি হেলিকপ্টার, 10,040টি ড্রোন, 442টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 14,299টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধের যান, 1,189টি মাল্টিপল রকেট লঞ্চার, 7,479টি ফিল্ড ব্রাঞ্চ আর্টিলারি অস্ত্র, 60টি বিশেষ যানবাহন এবং 60টি বিশেষ গাড়ি ধ্বংস করা হয়েছে, মন্ত্রণালয় বলেছে। এদিকে গত 24 ঘন্টায় রাশিয়ান সেনাবাহিনী 3টি হার্ম ক্ষেপণাস্ত্র, 3টি হিমার্স রকেট, একটি নেপতুন অ্যান্টিশিপ মিসাইল, পাশাপাশি ইউক্রেনের সেনাবাহিনীর 4টি বিমান এবং 49টি ইউএভি গুলি করে ভূপাতিত করেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি 4টি ইউক্রেনীয় বিমানকে গুলি করে, 3টি সু-27 এবং ইউক্রেনের বিমান বাহিনীর একটি সু-24 বিমান শিরোকয়ে জাপোরিজিয়া অঞ্চলের ওধারোভকা এবং দনেপ্রপেট্রোভস্ক অঞ্চলের গ্রিগোরোভকা বসতিগুলির কাছে 3টি হার্ম রাডার বিরোধী ক্ষেপণাস্ত্র, 3টি হিমার্স রকেট এবং একটি নেপচুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে সূত্রতাস। যেভাবে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে চীন, শি জিনপিং যখন রিয়াদ সফর করেন তখন সৌদি কর্মকর্তারা লাল নয় বেগুনি গালিচা বিছিয়েছিলেন। চীনা প্রেসিডেন্টের বিমানটিকে সৌদি জেটগুলি উপসাগরীয় দেশটির পতাকার রঙের প্রতীক হিসেবে সবুজ এবং সাদা ধোঁয়া উড়িয়ে নিয়েছিল। উদযাপনে কামান ছোড়া হয় আরবীয় ঘোড়ায় চড়ে। একজন রাজকীয় প্রহরী প্রেসিডেন্ট শিকে রাজপ্রাসাদে নিয়ে যান। গত ডিসেম্বরে সফরের সময় এমন উষ্ণ অভ্যর্থনা ছিল চীন ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক গভীর করার প্রতীক। মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি সৌদি বেইজিংকে মধ্যপ্রাচ্যের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে এবং সৌদি নেতা মোহাম্মদ বিন সালমান বিষয়টি নিয়ে কোনো রাগঢাক রাখছেন না। বিশ্বব্যাপী ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য প্রেসিডেন্ট শির উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এটি করার একটি উপায় হলো চীনের মুদ্রা রেনমিনবিতে তেল এবং গ্যাসের ব্যবসা শুরু করা। সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক। 1974 সাল থেকে সম্পূর্ণরূপে ডলারের তেলের লেনদেন করেছে, কিন্তু রেনমিনবিতে সৌদির বৃহত্তম ব্যবসায়িক অংশীদার চীনের কাছে মূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা ত্বরান্বিত হয়েছে। নভেম্বরে চীন একটি অগ্রগতি করেছে। চীন এবং সৌদি আরব 50 বিলিয়ন ইউয়ান অর্থাৎ 550 কোটি ডলার মূল্যের একটি মুদ্রা অদলবদল লাইন স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। যুগান্তকারী চুক্তির অর্থ হল সৌদি আরবের রিয়ালের বিপরীতে একটি নির্দিষ্ট বিনিময় হারে চীনা মুদ্রার সরবরাহের বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে। এই চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। যদি চীনের তেল ও গ্যাস বাণিজ্য রেনমিনবিতে পরিচালিত হয়, তাহলে পশ্চিমা আর্থিক ব্যবস্থার বাইরে এবং কার্যকরভাবে অনুমোদনযোগ্য নয়। একটি অদলবদল চুক্তির কাঠামো স্থাপন করা এটিকে তুলনামূলকভাবে সহজে বাড়ানোর অনুমতি দেয়। যদিও 50 বিলিয়ন ইউয়ান ছোট, মোট আকার ভালোভাবে বাড়তে পারে। এটি বেশিরভাগই একটি সংকেত যে সৌদি রেনমিনবি ব্যবহার করতে ইচ্ছুক, বলেছেন অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো, ফরাসি বিনিয়োগ ব্যাংক নটেক্সের এশিয়া প্যাসিফিকের প্রধান অর্থনীতিবিদ এবং ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক ব্রুগেলের একজন সিনিয়র ফেলো। সৌদি আরব রেনমিনবিকে গ্রহণ করার জন্য চাপের মধ্যে রয়েছে, কারণ রাশিয়া চীনের বৃহত্তম তেল ব্যবসায়িক অংশীদার ইতিমধ্যেই তা মেনে নিয়েছে। ডলারের আধিপত্যকে গুরুত্বের সাথে চ্যালেঞ্জ করার চীনের ধারণাকে অনেক অর্থনীতিবিদ সুদূর প্রসারী বলে উড়িয়ে দিয়েছেন। বিশ্বব্যাপী ডলার এখনো একটি ভিন্ন লিগে রয়েছে, কারণ বিশ্বব্যাপী সরকারি এবং বেসরকারি ঋণের এত বড় অংশ ডলারে ধারণ করা হয়। সুইফট ডেটা অনুসারে মার্কিন মুদ্রা বিশ্বব্যাপী সমস্ত অর্থ প্রদানের প্রায় অর্ধেক ব্যবহার করা হয়, যখন রেনমিনবি 4%-এরও কম সময়ে ব্যবহৃত হয়। ডলার অবাধে রূপান্তরযোগ্য রেনমিনবি নয় এবং চীনের মূলধন প্রবাহের উপর সীমাবদ্ধতা রয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধবিরতি সবকিছুর পূর্ব শর্ত বলছে চীন। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ও ইসরায়েল পরিস্থিতি সম্পর্কিত প্রশ্নের জবাব দেওয়ার সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি সবকিছুর পূর্ব শর্ত। গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক ইস্যুতে 2720 নম্বর প্রস্তাব গৃহীত হয়। এ নিয়ে মাওনিং বলেন, প্রস্তাব 2720 হল ফিলিস্তিন ইসরায়েল
সংঘাতের বর্তমান দফার প্রাদুর্ভাবের পর থেকে নিরাপত্তা পরিষদের পাশ করা দ্বিতীয় প্রস্তাব, যা গাজায় মানবিক সহায়তা সম্প্রসারণের জন্য জরুরি পদক্ষেপের জন্য প্রয়োজন। যদিও এই প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করেনি এবং এখনো উন্নতির জায়গা রয়েছে, তবে বর্তমান জরুরি পরিস্থিতি এবং ফিলিস্তিনের মতো আরব দেশের অবস্থান বিবেচনা করে চীন পক্ষে ভোট দিয়েছে।